আরো বেশি আলোকিত হয়েছে। কারণ আমি যখন অতিথিদের দিকে তাকাচ্ছিলাম, আমি বেশ কটি নামের কাছে ঋণী এবং শ্রদ্ধা ভরে মনে করছি ওনারাই হচ্ছেন আমাদের সেই বটবৃক্ষ, যারা না হলে, যাদের না দেখলে, যে পথরেখায় আমরা না চললে পরে, কারণ যে কোনো একটি নিশানা লাগে। সেদিন তর্জনীর ইশারায় যেমন আমরা স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, ঠিক তদ্রুপ সমাজটিকে সুশীল পর্যায়ে সুন্দরভাবে পরিশীলিতভাবে যদি এগিয়ে নিতে চাই, তার জন্য পরিশীলিত একটি পরিবেশ খুবই উপযোগী হিসেবে কাজ করে। সেই হিসেবে তারই ধারাবাহিকতায় আমি মনে করছি অধ্যাপক ডক্টর মহিতুল আলম আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আছেন, আমাদের অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, যিনি আমি মনে করি যে শিক্ষাক্ষেত্রে আমাদের কক্সবাজারের একজন বাতিঘর হিসেবে সবসময় আলো দিয়ে গেছেন। বেশ কটা দিন উনি একটু আগে আমাকে জিজ্ঞেস করছিলাম আমার বাবার কী অবস্থা, ওনাকে দেখছে না অনেকদিন। আমি বলছিলাম আমরাই আপনাকে দেখছি না অনেকটা দিন, কিন্তু কবি শামীম আখতার সেই সব আলোকিত মানুষদের আজকে একই মঞ্চে এনে ওনার যে একটি নতুন উদ্বোধন ঘটাতে চলেছেন, আমি মনে করেছি সেই পথটা হয়েছে সফল এবং সার্থক। একটি কথা বলি, আজ আমি একটু পরেই ঢুকে যখন মরক উন্মোচনের বিষয়টি আসলো, যখন কবিকে দেখলাম, কবির চারিপাশে দেখলাম সবখানে একটি রঙের ছড়াছড়ি। আমি মনে করি আমার বোদ্ধা যারা শ্রোতা আছেন, দর্শক আছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই রংটি কি। এক বাক্যে কি বলতে পারি না আমরা সবাই? লাল। সেটি লাল মানে আমার বিজয়, লাল মানে আমার চেতনা। আমি চলেছি স্বাধীনতার 50টি বছর হাতে নিয়ে। তার লেখনীতে আমি পেয়েছি ভাষাগত সেই দক্ষতা, সংলাপ চয়নে পেয়েছি তার দূরদর্শিতা, এবং প্রতিটি শব্দ চয়নের ক্ষেত্রে, প্রতিটি নাম চয়নের ক্ষেত্রে তিনি মেপে ঝুঁকে একেবারে পয়সা হিসেব করে বসানোর একটা একেবারে দূরদর্শিতা দেখানোর একটা চেষ্টা চালিয়েছেন। ওখানেই একজন কবির কৃতিত্ব। একজন কবি তখনই কবি হয়ে ওঠেন। আমরা কিন্তু লালদিঘির পাড়ে যে সে দাঁড়িয়ে 5টি কথা বললেই কিন্তু মঞ্চ ভরে যাবে না, আমার সামনে সমাগত লোকেরা বলবে না, তালি বাজাবে না। আমাকে সেই রকম বোধের জায়গা থেকে সেই বোদ্ধা হয়ে নিজেকে তৈরি হতে হবে। তাহলে আমি যেই প্ল্যাটফর্মেই থাকি না কেন, যেখান থেকেই বলি না কেন, আমি মনে করি সেখানে লোকের সাড়া জাগাবে। তবে তার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। কবি শামীম আখতার, একটু আগে আসিফ নূর যিনি বলছিলেন, ওনার কথার ভেতর থেকে আমি যতটা না জানতাম আজকে আরও বেশি জেনে গেলাম যে কবি শামীম আখতার কে এবং কতটা সাহিত্যিক রূপরেখায় ওনাকে যখন নির্ণয় করা হলো, দেখলাম যে উনি আজকের একদিনের তৈরি শামীম আখতার নন। একেবারে ওই যে বলে আমরা হাতে খড়ি নেই, হাতে খড়ি নিয়ে চলতে চলতে এতটা পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে এসেছেন। তার একটি অনন্য নিদর্শন হচ্ছে মাটির ওয়ারিশ। শামীম আখতার, ওনার নামটি যেমন ওনাকে আলোকিত করছে, ঠিক তদ্রুপ মাটির ওয়ারিশ শব্দটির ভেতর থেকেও কিন্তু আপনারা সেই বইটির ভেতরে কি থাকতে পারে, আমরা তো মাত্র হাতে পেয়েছি, একটু চোখ বোলানোর সুযোগ হয়েছে, কিন্তু আমি খানিকটা পাতা উল্টাতে পড়ে কিংবা নামটি থেকেই যেটি বোধ আমার হয়েছে সেটি হচ্ছে আমাদের মা মাটি, মাতৃভূমির প্রতি ভালোবাসা আমাদের মানুষের সহজাত। আর ওয়ারিশ শব্দটি আমরা বরাবরই বাংলাদেশের উত্তরাধিকার, এই ইতিহাস সংস্কৃতির উত্তরাধিকার বহন করে চলেছি আমরা। শামীম আখতার সেই ধারাবাহিকতা রাখতে গিয়ে আমি মনে করি কবিতার ভেতরে যাওয়ার আগেই আমার এখানে জানান দিয়েছে, সেখানে জায়গা করে নিয়েছে এই সমাজ, এই সংস্কৃতি, মা, মাটি, মাতৃভূমি, স্বজাত্যবোধ, যেখানে আমি খানিকটা উল্টাতে দেখেছি যে এখানে
অভিযোজন ঘটেছে। যোজন যোজন মাইল ধরে আমরা স্বাধীনতার ইতিহাস গাথা নিয়ে এগিয়ে চলেছি, কিন্তু সেই ইতিহাসের ধারাবাহিকতায় সাময়িক বিষয়েও যে ওনাকে ছাড়িয়ে যাননি কিংবা উনি ওটাকে ছেড়ে যাননি, এই দুইয়ের সংমিশ্রণে তিনি হয়ে উঠেছেন আমি মনে করি অনন্যা। আমার প্রথম কবিতাটি ওনার যেটি নাম সর্বস্ব আমাদের বকুল ভাই আবৃত্তি করলেন, আমার চমৎকার লেগেছে। প্রথম কবিতা জীবনের চেয়েও অধিক জীবিত। প্রতিটি ক্ষেত্রে উপমা, উৎপ্রেক্ষা, অলঙ্কার। আমরা যেমন নিজেকে সজ্জিত করার জন্য অলঙ্কারে নানা সৌন্দর্য প্রসাধনী মাখিয়ে কিংবা অলঙ্কার পাতি দিয়ে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি, কবি কিন্তু সেই দিক থেকে একজন সাহিত্যিক হিসেবে, কবি হিসেবে কোনো অংশে ছেড়ে যাননি। এখানেই ওনার কৃতিত্ব। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে উনি সেই ইতিহাসের ধারাবাহিকতায় আমাদের চর্যাপদের শুরু থেকে একেবারে সমসাময়িক বিষয়কেও তুলে এনেছেন। আমি আরেকটি জায়গায় যাই, কারণ আমাদের অনেক প্রধান আলোচক আছেন, বোদ্ধারা আছেন, ওনাদের থেকে ওনার ব্যাপক আকারে শুনব। একটু ধন্যবাদ দিয়ে নিই তৃতীয় চোখ, আরেকটি নামে যার প্রকাশক মোহাম্মদ আলী প্রয়াস। আমি আলী প্রয়াসেরও আগে থেকে মোহাম্মদ আলী প্রয়াসকে আরও বেশি চিনি। তার প্রয়াস যে অব্যাহত রয়েছে তারই নমুনা হচ্ছে এটি। আমাদের জন্য কবি শামীম আখতার এবং মোহাম্মদ আলী প্রয়াস দুজনেই হচ্ছেন কি একটি অনন্য বাতিঘর। আপনারা আলো দেখাবেন, আমরা সেই আলোক রেখা ধরে আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিতে চাই। একটি কবিতার কথা একটু বলেই আমি শেষ করব, সেটি হচ্ছে ওনার পৃষ্ঠা নম্বর 15, অভিযোজন। এই কবিতাটির ভেতরে আমি এই যে অল্প সময়ে আমার যেটি খুব নজরে এসেছে, যে বিষয়গুলো আমাকে স্পর্শ করেছে, সেই বিষয়টি নিয়ে একটু বলতে চাই। যে তিনি গণসমুদ্রের কথা বলেছেন, ভাষার কথা বলেছেন, দেশ মাতৃকার কথা বলেছেন, তিনি সংশয়ের কথা বলেছেন, তিনি উত্তরণের কথা বলেছেন। কিন্তু স্বাধীনতার 50 বছরেও আমাদের তৃপ্তি এবং প্রাপ্তির ঝুলিটা নিয়ে যখন আমরা বিশ্লেষণ করি, তখন সিনহা নামটি যেন আমাদের এখনো জ্বালাতন দেয়, জ্বালা দিয়ে দেয়। সেটা কিরকম? আমরা কি সঠিক বিচারের পথে বিচার কি পেয়েছি? সিনহা আমাদের সম্পদ হয়ে কেন এইভাবে আমরা হারিয়ে ফেললাম? এই যে একজন কবির ভেতর থেকে একটি মানুষের, সেটা সিনহা নামমাত্র নয়, এটি মানুষের প্রতিনিধিত্ব করছে। উনি মানবতার জয়গান করেছেন। মানুষের যে মৌলিক অধিকার রয়েছে, তার যে বেঁচে থাকার অধিকার রয়েছে, সেই জায়গা থেকে তিনি কথা বলেছেন। আমার কাছে ওনাকে মনে হয়েছে যে যেন তিনি কালের অতীত থেকেও ভবিষ্যৎকে খুবই কাছ থেকে স্পর্শ করে সেই অধিকারের কথা বলেছেন। যেখানে সমাজ বিনির্মাণের জন্য অধিকারের জাগরণ ঘটানো যায়, সেই কাজটি কিন্তু সাধারণ মানুষেরা পারে না। কবি সাহিত্যিকেরা সেখানে সম্মোহনী শক্তি হয়ে কাজ করে যায়। কবি শামীম আখতার তেমনই একটি দক্ষ, সুচারু এবং এমনই কলমের শক্তি নিয়ে তার যে উপস্থাপন, মাটির ওয়ারিশ আমাদের কাছে উপস্থাপন করেছেন। যেটি বলেছিলাম যে অনাহারে অবিচারে, আমি জাস্ট ওই অংশটি একটু বলি। কাকে মাতৃভূমি নির্মম হরণে, গ্রন্থাগার, ছাত্রাবাস, উপাসনালয়, ধর্ষিতার কাতর চিৎকার, রক্তাক্ত সময়, ভুলিনি আজও, ভুলিনি তোমাকে পাওয়ার তিতিক্ষা। স্বাধীনতা, আজ তুমি কতটা স্বাধীন, কতটা ক্ষুদিরাম সূর্য সেন জন্ম নিল তোমার ঘরে। অনাহারে অবিচারে দেশ বুকে ঘুমায় যে জননী, বজ্র কণ্ঠের শব্দের প্রপাতে আন্দোলিত হয়েছে যে রাজপথ। সেই অশ্রু বিন্দুর নাম সিনহা, সেই বিদ্রোহের নাম সিফাত শিপ্রা,
শতাব্দীর কাদার দীর্ঘশ্বাস ভুলবে না জাতি আর্য শ্লোকের মতো পবিত্র অজর। এভাবে পবিত্র সাহিত্যিক বন্ধনে বেঁধে থাকুক কবি শামীম আখতারের আগামীর পথচলা। সফলতার শিল্পে বাংলা সংস্কৃতিকে, কক্সবাজারের সংস্কৃতিকে আরো উর্বর করুক এই শুভকামনা জানিয়ে অভিবাদন শামীম আখতার, আপনাকে শুভেচ্ছা। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা। ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এখন সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবে অ্যাডভোকেট সাকি এ কাউসার, এপিপি কক্সবাজার জেলা জজ আদালত। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার সবাইকে। আমি অ্যাডভোকেট সাকি। আমি খুব আগ্রহ নিয়ে আজকে এখানে বলতে এসেছি। আজ কক্সবাজারের আকাশে অসংখ্য শুকতারা জল জল করে জ্বলছে। মনে হচ্ছে দেখার তৃষ্ণা মিটছে না। কবি সাহিত্যিকদের এত বেশি পদচারণা আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যেহেতু সময় সংক্ষিপ্ত, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বরা উপস্থিত আছেন, আমি নাম নিয়ে বলছি। মাননীয় সভাপতি, বিশেষ অতিথিগণ, স্বাগত কথন আবৃত্তি শিল্পী যারা আছেন, প্রথম অতিথি মহোদয়, উদ্বোধক এবং সামনের সুদীজন ছড়াকার আবৃত্তিকার কবি যারা আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। কবি শামীম আখতার কক্সবাজারের মাটিকে, বিশেষ করে নারী জাতিকে প্রমাণ এবং প্রকাশ করার একটি নাম, অপরাজেয় নাম। একজন নারীর এতগুলো গুণ থাকে না যেটা আবার আছে। কি বিশেষণ আমি বিশেষিত করব? মায়া, মমতা, ভালোবাসার আধার, নিজের ভাগ্যকে নিজে জয় করে নিয়েছেন। স্বাস্থ্য সেবাই বলেন, মানবিকতায় বলেন, কবিতায় বলেন, প্রবন্ধে বলেন, মানবিকতায় বলেন। আমি ওনার লেখায় কামনা করছি আজকে এত বড় আয়োজনে দুজন ব্যক্তি অনুপস্থিতি লক্ষ্য করা যায়। আমি দুজনেরই আত্মার মাগফিরাত কামনা করি। প্রফেসর মুস্তাক চাচা, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন কিন্তু হারিয়ে যাননি, আমরা সবাই শ্রদ্ধা করি, ওনাকে আজীবন স্মরণ করি। অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উনি আমার সরাসরি স্যার। আমি ওনার বেহেস কামনা করছি, আল্লাহ যেন ওনাকে বেহেস্তে শান্তিতে রাখেন। এই দুইজন মহান ব্যক্তিত্ব যদি থাকতো তাহলে আজকে অনেক বেশি খুশি হয়। আসিফপুর ভাই এবং জসীমউদ্দিন বকুল ভাইকে আমি আগে থেকে চিনতাম। কবিতার চর্চা আমার কাছে বেশি কিছু না। প্রতিবাদীদের সাথে একসাথে কাজ করতে গিয়ে ওনার দিকে তাকিয়ে ওনার সাথে কথা বললে মনে হয় যে কবিতা শুনি, কবিতা লিখি, চর্চা করি, কিন্তু ওনাদের মতো না। পাখা লাগালেই তো আর পাখি হওয়া যায় না। জসীমউদ্দিন বকুল ভাইয়ের যে কবিতা আবৃত্তি, আমি এত বেশি খুশি হয়েছি। আপনি যেন আপনার জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে আমাদেরকে কবিতা শুনিয়ে যান। কি ভরাট কণ্ঠ, আল্লাহ আপনাকে ভালো রাখুন। বেগম রোকেয়া থেকে শেখ হাসিনা অপ্রতিরোধ্য অনন্যা। বেগম রোকেয়া 100 বছর আগে বলেছেন, নারীর আপন ভাগ্য জয় করিবার কেননা হিদিবে অধিকার। এই ভাগ্যকে কিভাবে জয় করতে হয় একজন নারী হিসেবে শামীম আপা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমি একটু চুপ বুলিয়ে নিয়েছিলাম ওনার কবিতার বইটি।
শুরু হবে কিন্তু শেষ হবে না। কি সমাজ বলেন, কি সংস্কারের কথা বলেন, কি রাজনীতি বলেন, কি অর্থনীতি বলেন, কি ভালোবাসা বলেন, কি ইমোশন বলেন, সমস্ত কিছুর নান্দনিক ছোঁয়া আমার আছে। কক্সবাজারের নারী শামীম আপার চোখেই স্বপ্ন দেখবে কবিতা লেখার, নারী জাগরণের, নিজের ভাগ্য জয় করার। প্রভাতের সব আলো দিয়ে, সাগরের সব গভীরতা দিয়ে, সমুদ্রের সব জলরাশি দিয়ে, অন্তরের সব অনুভূতি দিয়ে আমরা কক্সবাজারের সকল ব্যক্তি, বিশেষ করে নারী সমাজ, শামীম আপাকে ভালোবাসবো, ভালোবেসে যাব। ওনার আরো অনেক বই প্রকাশিত হোক, তিনি যেন হারিয়ে না যায়। প্রত্যেকটি সৃষ্টিকর্মের মাঝে শামীম আপা যেন বেঁচে থাকে। আর এখানে উপস্থিত যারা সুধীজন আছেন, আপনারা সবাই শামীম আপার জন্য দোয়া করবেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুধীমণ্ডলী। এখন আমরা আবারও কবিতায় ফিরে যাচ্ছি। কবির বই থেকে, কবিতার বই মাটির ওয়ারিশ থেকে এখন আবৃত্তি করবেন এডভোকেট প্রতিভা দাস, সভাপতি শ্রুতি আবৃত্তি অঙ্গন। অনেক গুণীজনের বক্তব্য শোনার জন্য আমরা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেই কারণে আমি কোনো কথা না বলে শুধুমাত্র শুভকামনা জানিয়ে শুরু করছি কবির একটি কবিতা, সম্রাট। সম্রাট কি হব, বিজিত সাম্রাজ্যে করব একাকী রাজত্ব। নদী হব তোমার অন্তরের গভীরে, কিংবা এক টুকরো আকাশ উড়াল মানুষে। চোখের হ্রদে ডুব দেব রাজহাঁস, বুকের চাঁদে হেঁটে যাব মহাকাল। অলিন্দের করিডোরে মেঘের মিনতি, আভূমি প্রণত হয় তোমার অভিসারে। মুগ্ধ চোখে চেয়ে রই আলো আলিয়ায়, চকিত পলকে খুঁজি অসীমের কায়ায়। দীঘলে চুলের থোকায় খুঁজে দাও জুই কামিনী, আদুরি আদুরি ভরিয়ে দাও অতল অতল। অলিন্দ প্রকোষ্ঠ হতে মন খসে যায়, তোমার অস্তিত্বে প্রাণ মৃগ হারায়। পৃথিবী বোঝে পরিযায়ীর পরিণয়হীন প্রণয়, মগ্ন উষ্ণতায় ঢেউ শূন্যে মিলায়। নদী বুকে চড় জাগানিয়া সুখ, পূজারি জল খেলে পূজারি বিমুখ। শুধু একবার স্পর্শ করো, স্পর্শ সুখে লেখা হবে অজেয় কবিতা। বুকের ভেতর বুক মিশে যায় চন্দ্রমুখ ছায়ায়। তোমাকে আরো পেতে চাই জোয়ারে জোছনায়। আমার বোধ উপলব্ধি ভাবনাগুলো তোমাকে ছোঁয়, আত্মাকে স্পর্শ করে আত্মগত একাত্মতায়। বোধিতে নিমজ্জিত হয় মোহমায়ায়। এই আমার প্রেম, আমার হৃদয়। সম্রাটকে হব, বিজিত সাম্রাজ্যে করব একাকী রাজত্ব। বিজিত সাম্রাজ্যে করব একাকী রাজত্ব। ধন্যবাদ। আমি একটু বিশেষভাবে রোস্ট্রামে এলাম। আপনাদের পক্ষ থেকেই আমরা একটু
গুঞ্জন পাচ্ছি যে আমাদের আজকে যারা চট্টগ্রাম থেকে এসছেন, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের অনুষ্ঠানকে আলো দিচ্ছেন। আমরা এইভাবে একটু যদি সময় নিয়ে একটু সচেতন থাকি, তাহলে এনাদের মূল্যবান কথাগুলো, সাহিত্য রস আস্বাদন করতে পারবো প্রকৃতপক্ষে। তাই পরে যারা বলবেন, উপস্থাপকের ঘোষণা অনুযায়ী আমার সঙ্গে আজকে সভাপ্রধানেরও এই বিষয়ে আলাপ হয়েছে। আপনারাও গুঞ্জন করছেন, এখান থেকে এসে বলে যাচ্ছেন কেউ কেউ। আমরা একটু আমাদের বিশেষ প্রধান অতিথিদের কথাগুলো শুনতে চাই। বিনীত নিবেদন করছি, একটু সংক্ষিপ্ত করবেন। সাহিত্যের যেহেতু অনুষ্ঠান দীর্ঘ সময় অনেকক্ষণ বসেও থাকে না, দয়া করে খুব সংক্ষিপ্ত হবে, আমরা যাতে মূল্যবান এই যে রসগুলো আস্বাদন করতে পারি। সম্মানিত সুধীমণ্ডলী, এখন সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অধ্যাপক মকবুল আহমেদ। আজকের এই প্রকাশনা উৎসবে শ্রদ্ধেয় সভাপতি, আমার শিক্ষক অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, প্রধান অতিথি অধ্যাপক মফিদুল আলম, বিশেষ অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী ও শ্রোতৃমণ্ডলী, আমার শুভেচ্ছা দিন। তো আমিও আজকে এই সভায় উপস্থিত হয়েছি নির্ধারিত বিশিষ্ট বক্তাদের কথা শোনার জন্যে। নিশ্চয়ই আপনারাও তার অপেক্ষায় আছেন। আমরা তাদের সেই মূল্যবান সময়গুলো হরণ করছি, বিশেষ করে আমি। তো আমি সংক্ষেপে বলে শেষ করব। শামীম আখতারকে দীর্ঘদিন ধরে এই শহরের একজন প্রগতিশীল মানবাধিকার কর্মী এবং সক্রিয় নানা তৎপরতার সাথে জড়িত নারী হিসেবে জানি, এবং আরও জানি তিনি গদ্য চর্চা করেন, গদ্য লেখেন ভালো। বাংলা ভাষার প্রধান যারা কবি, যাদেরকে আমরা জানি, তারা প্রধান গদ্য লেখকও ছিলেন। তো সেজন্য যে আধুনিক কবিতা বা হালের যে কবিতা, তার সম্পর্কে পাঠকদের একটা দুর্বৃত্ততা পড়ে বোঝা যায় না এমন একটা অপবাদ জনসমাজে, পাঠক সমাজের মধ্যে আছে। কিন্তু বলতে গেলে কোনো সফল কাজ কোনোটাই সহজ নয়। ভালো আবৃত্তি করে মনোরঞ্জন করা কাজটা সহজ নয়। এমনকি সহজ নাস্তা নকশা করে জিলাপি বানানোটাও এত সহজ নয়। এমনকি আমাদের বাংলা ভাষার যে প্রধান কবি জীবনানন্দ দাশকে পাঠক সমাজে চিনিয়ে দেওয়ার জন্যে কবি বুদ্ধদেব বসুকে কালের পুতুল বলে গ্রন্থ লিখতে হয়েছিল। তিনিও পাঠক সমাজের কাছে দুর্বোধ্যতার অভিযুক্ত ছিলেন এবং পাঠক সমাদৃত ছিলেন না। আমাদের এই বর্তমানে যারা কবি যশ প্রার্থী তরুণ কবিরা কবি খ্যাতি কেন পেলেন না? বিভিন্ন দলে নাম লিখিয়ে সংবাদপত্রের যে শিরোনাম হয়, সমাজের আর 10টি কাজ করে যেভাবে জনপ্রিয়তা অর্জন করে, আমি কবিতা লিখে সেই সাফল্য, সেই নাম খ্যাতি পেলাম না বলে বিক্ষুব্ধ হয়ে নানা কথাবার্তা উত্তেজিত হয়ে কথা বলছেন, দেখতে পাচ্ছি, ফেসবুকেও আপনারা দেখতে পাচ্ছেন। তো কবিতার পাঠক হওয়ার জন্য, কবি হওয়ার জন্য যেমন সাধনা চর্চার প্রয়োজন আছে, কবিতার যারা পাঠক, আমরা কবিতার রস আস্বাদন করব, তার জন্যেও চর্চা এবং সাধনার প্রয়োজন আছে। এই পথ দিয়ে যারা যান, আলংকারিকেরা তাদেরকে বলেছেন সহৃদয় সামাজিক। তাকে একটা কষ্ট সহ্য করে সাধনার মধ্যে দিয়ে যদি যায়, তাহলে তিনি কাব্যের রস আস্বাদন করতে পারবেন, অন্যথায় নয়। তো আমি আজকের এই ফুলে ফুলে সুশোভিত কবিতার গ্রন্থ প্রকাশের এই উৎসবে এসে ভালো লাগছে।
আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। যারা মূল্যবান কাজ পেলে এই সবাইকে এই কবিতার বইয়ের আত্মপ্রকাশকে মহিমান্বিত করার জন্য উপস্থিত হয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন কক্সবাজার পৌরসভার সম্মানিত কাউন্সিলর জনাব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের প্রিয় কবি শামীম আখতারের কাব্যগ্রন্থ মাটির ওয়ারিশের প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি, এই জনপদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব সোমেশ্বর চক্রবর্তী, উপস্থিত আছেন প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, কবি ডক্টর মহিদুল আলম, অন্যান্য অনেক বুদ্ধিজীবী যারা উপস্থিত আছেন, সাহিত্যিক, কবি, ঘন উপস্থিত সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একজন স্বাধীন চেতা, মানবিক মূল্যবোধ সম্পন্ন কবি শামীম আখতারের মাটির ওয়ারিশ কাব্যগ্রন্থটির প্রকাশনা উৎসব হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কবি শামীম আখতারকে ওনার বিয়ের পর থেকে চিনি, কারণ ওনার বিয়ে হয়েছিল আমার বাড়ির খুব কাছে, সেই থেকে চিনি এবং তিনি অনেকদিন আমার ছাত্রের অভিভাবিকাও ছিলেন, সেই হিসাবেও ছিলি। ওনার সাথে দীর্ঘদিন কক্সবাজার পৌরসভায় প্রায় 20 বছর কাজ করছি, সেই হিসাবেই ওনাকে দেখেছি। ব্যক্তিগত জীবনে তিনি আমার বড় বোনের মতো আমাকে প্রতিনিয়ত বিভিন্ন কাজে সুপরামর্শ দিয়ে থাকেন। এই কবি শামীম আখতার ওনার চিন্তা চেতনায় মানুষের জন্য দরদ এবং নিপীড়িত মানুষের জন্য সর্বদা ওনার মনকে কাঁদার যে বিষয়টি আছে, এটি আমরা সর্বদা লক্ষ্য করেছি। আমি ব্যক্তিগতভাবে আমরা যখন ক্লাস 6-7-এ পড়তাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের এটি এখানে কেন্দ্র ছিল, সেই কারণে প্রতি বছর আমাদের কতগুলো বই পড়ার একটি প্রতিযোগিতা হতো। সেখান থেকে বই পড়া শুরু, অনেকটা একটা পর্যায়ে দেখা গেছে প্রতিদিন একটা করে বই পড়ছি, এমনও সময় গেছে নিজের পাঠ্য বইগুলো না পড়ে রাত জেগে অনেক বই পড়ার সুযোগ আমার হয়েছে। কিন্তু দীর্ঘ প্রায় 15-20 বছর ধরে আসলে আর বই পড়া হয় না। ফেসবুকের যুগে, নেটের যুগে, ইন্টারনেটের যুগে খুব একটা বেশি বই পড়া হয় এটা বলা যাবে না। তো শামীম আখতার আপা আমাকে বইটি যখনই দিয়েছেন, বলেছেন একটু, আমরা বললাম যে আলোচকরা আলোচনা করবেন, আমাকে বই দেওয়ার দরকার কি, বলে যান এটি আগে নিয়ে দেন, একটু পড়েন। এটি হচ্ছে সত্য, আমি প্রথমে শুরু করেছি এবং কয়েক ঘন্টার মধ্যে এই বইটি পড়া শেষ করেছি। আমি এই কথাটি এই কারণে বললাম, কবিতা এখন পড়া অনেক কঠিন। আমরা রবীন্দ্রনাথের কবিতাও পড়েছি, অনেক কবিতা আমরা যখন পড়েছি আসলে বুঝিনি। আমরা কাজী নজরুল ইসলামের কে পড়েছি, অনেক কিছু বোঝার সৌভাগ্য আমাদের হয়নি, বা আমাদের জ্ঞানে সেটি আমরা কভার করতে পারিনি। কিন্তু আমার শামীম আখতারের এই কবিতাগুলো পড়ে খুব পড়ার মতো মনে হয়েছে, এবং পড়ার যে আগ্রহ, তাকে একজন সাধারণ পাঠকের, আমরা যারা সাধারণ পাঠক আছি, আমাদের কাছে এইটি একটি পড়ার মতো কাব্য গ্রন্থ হয়েছে বলে আমার মনে হয়েছে। তা আমি সেজন্য কবি শামীম আখতারের এই কাব্যগ্রন্থটির সফলতা প্রত্যাশা করছি।
কবি হওয়ার বা কবি ব্রান্ড হওয়ার একটি বিষয় আছে। আমি সুকান্তের বই কাব্যগুলো পড়ার সুযোগ আমার হয়েছে। ছাড়পত্র কিংবা এরকম দু একটি কবিতা ছাড়া খুব বেশি কবিতা মানুষের মন কেড়েছে বা আমরা যারা সাধারণ পাঠক আছি আমরা আলোচনা করতে পারি সেরকম মনে হয়নি। আমাদের হয়তো আজকে এই বই আমরা হয়তো এখানে সেভাবে আলোচনা হয়নি বলে আমরা সেভাবে আলোকিত হতে পারি না। তো আমরা আশা করব আমাদের যে সংগ্রামী একটি প্রচেষ্টা, তিনি মানুষকে ভালোবাসার যে একটি দৃষ্টিভঙ্গি ওনার আছে, নিজেকে শত বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে, আমাদের সাকিয়ে আপা একটি কথা বলেছে, নিজের অধিকারটি বা নিজের অর্জনটি তিনি ছিনিয়ে নিয়েছেন। আমরা প্রত্যাশা করব বাকি জীবনটিতেও তিনি তার অধিকারগুলো, তার মর্যাদাটা এবং তাকে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে আমাদের জন্য আরো ভালো কিছু প্রতিষ্ঠা করবেন, সৃষ্টি করবেন, সেই প্রত্যয় ব্যক্ত করে ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত সুধীমণ্ডলী। এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম। কবি শামীম আখতারের কাব্যগ্রন্থ মাটির ওয়ারিসের প্রকাশনা উৎসবের আজকের এই আলোকিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ, আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, উপস্থিত আছেন প্রখ্যাত কবি এবং কথা সাহিত্যিক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর মহিদুল আলম, উপস্থিত আছেন কক্সবাজারের বিশিষ্ট বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, সংস্কৃতি কর্মী, কবি, সাহিত্যিক এবং সর্বস্তরের কক্সবাজারের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ, বিশেষ করে সাহিত্য সংস্কৃতির আলোকিত মুখগুলো, আমি সবার প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের দীর্ঘ বক্তব্যের সুযোগ নেই। এখানে আমি একটা জিনিস, আমি নিজেও অনেক বিব্রত বোধ করছিলাম। আমাদের বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় যে প্রধান অতিথি এবং আমার যে সভাপতি, আমাদের এই দুজন শ্রদ্ধেয় শিক্ষক ছাড়া আমরা বাকিরা এখানে যে আমাদের যে শ্রোতা মণ্ডলী, যে সমৃদ্ধ শ্রোতা মণ্ডলী, প্রত্যেকে আসলে কথা বলার, ডাইসে কথা বলার ওনাদের সেই যোগ্যতাটুকু আছে। তো আমি অনেককে হয়তো সুযোগের অভাবে অথবা জায়গার অভাবে সবাইকে সেভাবে পাইনি। তো সেটাই আমার কাছে খুবই, সবার আসলে তারপরও সময়ের সীমাবদ্ধতা আছে। তো আসলে যে কথাটা বলছিলাম, কবি শামীম আখতার যে কবিতা, সেটা শিল্প চর্চার, বর্তমানে যে কবিতার চর্চা, সেটা শিল্প চর্চার সবচেয়ে একটা ভিন্নতর মাধ্যম। মানুষের আবদ্ধ কথাগুলো প্রকাশের সুন্দরতম মাধ্যম হচ্ছে কবিতা, যেটা শামীম আখতার এবং অন্যান্যরা যারা আমাদের কবিরা, সাহিত্যিকরা এবং যে এই জ্ঞাতে যারা আছেন, কবিতায় যারা প্রতিনিয়ত চর্চা করে যাচ্ছেন, তারা এই মাধ্যমটিকে নিয়ত চর্চা করছেন এবং কবি শামীম আখতার সহ যারা এই শিল্প সংস্কৃতির যে ক্ষেত্রে বিচরণ করছেন, তাদের প্রতি আমাদের শুভকামনা থাকলো। তো কবি শামীম আখতার কক্সবাজারের একজন আলোকিত মুখ এবং কক্সবাজারের একজন আলোকিত নারী। উনি একজন সংগ্রামী নারী। উনি ওনার কাজের মাধ্যমে
উনি ওনার যোগ্যতা দিয়ে একটা সংগ্রামমুখর জীবনে উনি প্রতিনিধিত্ব করেন। তো আমরা আশা করি ওনার যে চর্চা, ওনার যে সাহিত্য চর্চা, ওনার যে মানসিকতা, ওনার যে চিন্তাভাবনা, সেগুলো আগামীতে আরও আমরা উজ্জ্বলতরভাবে প্রকাশ দেখতে পাবো। এবং আজকের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের জন্য আমরা এবং এই সমৃদ্ধ অনুষ্ঠান জন্য আমরা শুভকামনা জানিয়ে, এবং আগামীতে আরও বিশেষ করে এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র এবং সরকার আরও বেশি পৃষ্ঠপোষকতা দেবে, এই প্রত্যাশাটুকু রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি একটি কবিতা আবৃত্তি করতে চেয়েছিলাম, সেটা আমি করবো না যেহেতু সময়ের স্বল্পতা আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ মুজিবুল ইসলাম। সম্মানিত সুধী মণ্ডলী, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি আদিল চৌধুরী। আমি কবি আদিল চৌধুরীকে মঞ্চে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার স্যার, উনি আমার কাছে আমার স্যার, অন্য কিছু অভিধায় আমি ওনাকে অভিষিক্ত করবো না। অধ্যাপক ডক্টর মহিদুল আলম স্যার। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন, উনি আমার স্যার হিসেবে আমি চিনি, সমস্যা চক্রবর্তী আমার স্যার। উনি আমাকে না পড়েও আমার স্যার সুজা। ডক্টর মোহাম্মদ আবুল হোসেন সুমন হায়াত, কবি, গবেষক, উপস্থাপক, বিটিভি। আমার কাছের মানুষ মোহাম্মদ নাসির উদ্দিন, কবি, ছড়াকার, জেলা শিক্ষা কর্মকর্তা, কক্সবাজার। জনাব মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাব। আলী প্রয়াস, 3 নম্বর চোখ দিয়ে যিনি এখানে আছেন। জসিমউদ্দিন বকুল ভাই, আমাদের দীর্ঘদিনের বড় ভাই, পরিচালক শব্দায়ন আবৃত্তি একাডেমি, কক্সবাজার। প্রতিভা দাস, সভাপতি শ্রুতি আবৃত্তি অঙ্গন, কক্সবাজার। নিপা ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী এখানে আছেন। সোহেল রানা আছেন, মিনহাজ চৌধুরী আছেন, এবং আমার একদম খুব কাছের শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন প্রফেসর মকবুল সাহেব। আরও আছেন রুহুল কাদের বাবুল ভাই, দেওয়াল ভাই, একটা কবি আবুল মঞ্জুর আছেন। তারপরে এখানে অধ্যক্ষ আছেন অজিত। সবাইকে আমার অন্তর থেকে আমি এবং যারা শুনতে তাদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে এই সন্ধ্যায় আমরা একত্রে উপস্থিত হয়েছি, সবাই একে অপরকে জানছি এবং একে অপরের সাথে ভাব বিনিময় করছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। আমি প্রথমেই শুরু করতে চাই কবিতার জন্য উপকরণের কি দরকার। আর স্বামী আমাদের বেশি উপকরণ দিতে পেরেছেন, ওটাকে তার লেখা কবিতাকে আমি কবিতা বলবো কিনা, এটা হচ্ছে মূল বিষয়। স্যারের কাছ থেকে অনুমতি না দিলে শুরু করতে পারি না। স্যার অনুমতি না দিলে কিন্তু শুরু করবো না। স্যার, আমি শুরু করতে পারি? শব্দই কবিতা, উপমায় কবিতা, এটা হচ্ছে প্রথম সংখ্যা। এখন প্রশ্ন আসে, কবিতা কি সবার জন্য? আমার মনে হয় কবিতা সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য। কেমন মানুষের জন্য? প্রচন্ড গরমের মধ্যে জানলা খুলে দিয়ে বিছানায় শুয়ে আছি, একটা হলুদ পাখি আর একটা কুকিল ডাকছে, সমানে ডাকছে।
বলতো বুঝতে পারছি না, কিন্তু আমার ঘুম চলে আসছে, ডিস্টার্ব হয়, এটাই বলি। আমার কিন্তু ঘুম চলে আসছে, কেন আসছে? সে দেখে যাচ্ছে তার উদ্দেশ্য কিন্তু তার উদ্দেশ্যের মধ্যে কোনো শ্রোতাও নেই, কোনো মানুষের কিছু নেই। সে ডাকছে, তার ভালো লাগছে, আর আমি শুনছি, আমার ঘুম আসছে, একটা নেশা হয়ে গেছে, এটাই বলি। আমি কি ঠিক বলেছি? এখন কত শতাব্দী স্যার, আমার ভাই, বড় ভাই জসীমউদ্দিন বাবু সে বলেছেন, বারবার ঘুরে ফিরে তিনি চর্যাপদের কথা নিয়ে আসছেন। ওরা কার? 13 জন মানুষ, 24টা কবিতা নিয়ে, তাও আবিষ্কার হয়েছে কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে, ওদের গ্রন্থাগার থেকে আবিষ্কার হয়েছে। এত দূর চলে গেল কিভাবে? হেঁটে হেঁটে চলে গেছে। কবিতা হাঁটতে জানি। স্যার আমি ঠিক বলেছি? কবিতা কিন্তু হাঁটতে যায়, পৃথিবীর এই প্রান্ত থেকে প্রায় ওই প্রান্ত পর্যন্ত হেঁটে চলে যেতে পারে কবিতা। 24 জন মানুষ, মাত্র 24টা লেখা, এটা আমাদেরকে বিস্মিত করেছে। তারা কারা? তারা গৃহী সন্ন্যাসী, ঘরের মধ্যে বসবাস করতো, বটতলায় থাকতো না, ঘরের মধ্যে থাকতে দিত, তারা গৃহী সন্ন্যাসী। এখানে কথা আছে, কি যুক্তি নির্ভর কথা বলবো, নাকি দর্শনের কথা বলবো, নাকি বিদর্শনের কথা বলবো? আমি বিদর্শনের কথা বলবো। এই কীর্তন করা ছিল, এই চর্যাপদের রচয়িতারা ছিল বিদর্শনের মধ্যে বিশ্বাস। ঠিক কিনা আমি বুঝি, এরা বিদর্শনের মধ্যে বিশ্বাস। একটা দর্শন থাকে, দর্শনটা বিদর্শনের মধ্যে রূপান্তরিত হয়। এখন গত শতাব্দীটা 19 শতক, আমরা যেটা 1901 থেকে আমরা শুরু করছি, আধুনিক হিসেবে আমরা মকবুল ভাই বলেছেন বোধহয়, আর এখানে মকবুল ভাই বলেছে আধুনিক শব্দ ব্যবহার করেছে। এই গত শতাব্দীটা পুরোপুরি কি আক্ষরিক অর্থে কি এটা আধুনিক? এর একটা বিরাট অংশ, প্রথমার্ধের বিরাট একটি অংশ হচ্ছে আপনার সম্পূর্ণভাবে অর্থে প্রাচীন যুগ। তার আরো একটা অংশ হচ্ছে মধ্যযুগ, খুব ছোট একটা অংশ হচ্ছে আধুনিক যুগ। আমি ঠিক বলছি মকবুল ভাই, আপনাকে বলতে হবে না? এই আধুনিক যুগে এসে কবি স্বামী মারা কবিতা লিখছে। এই কবিতাকে আমরা অপারেশন করবো এখানে, খণ্ড বিখণ্ড করবো এখানে, তাকে সহ্য করতে হবে, তার ভালোর জন্য করছে। দেখাই বল, আমাকে ডাকছেন কেন? যদি না শুনতে হয়, এখান থেকে যাত্রা শুরু হবে না, ওনার অভিষেকটা এখান থেকে শুরু হবে। প্রকাশনা অনুষ্ঠানে এটা হয় না, প্রকাশনা অনুষ্ঠানে আলোচনা হয় না, এটা আপনি করতে পারেন না। এটা হয় না, আমি এটা করতে পারবো না। সেটা এটা কি বলবো? কখনো পারেন না। এটা কি বলবো বলুন? আমরা শুরুটা আমাদের শুরুতে দিই, কিন্তু আমাদের আরো আলোচনা না, আমি বসে যাবো তাহলে। এখন আমরা কি রূপাকে পছন্দ করব নাকি রূপকে পছন্দ করব? রূপকে ফেলে দিয়ে কি গুণকে পছন্দ করব, না গুণকে ফেলে দিয়ে আমরা বুদ্ধি এবং জ্ঞানকে পছন্দ করব? প্রশ্ন তো সেখানে। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি সেজন্য। যতক্ষণ পর্যন্ত যুক্তির মধ্যে একজন কবি লেখেন, পাঠক বুঝতে পারে, যেহেতু দুর্বোধ্যতার প্রশ্ন আসে। যখন দর্শনের মধ্যে যায়, পাঠক সংখ্যা আরো কমে আসে। যখন বিদর্শন দিয়ে শুরু হয়, আমরা ধ্যানী রবীন্দ্রনাথের কথা বলছি, পাঠকের সংখ্যা আর একটু কমে আসে। আমি সেটাই বলছি। যাই হোক, আমি স্বামী মারা 10টা কবিতা এখানে পড়ে দেখেছি, এবং আমার নিজেরও আমার ইচ্ছা মতো আমি এখানে টিকা লিখেছি।
তার উত্তরণ হয়েছে ভালো। তার উত্তরণ হয়েছে ভালো। তার প্রথম কাব্যগ্রন্থ বিবর্ণ প্রজাপতি